আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি ফারজানা নিসা। আব্বাসীয় খেলাফতের মূল কেন্দ্রস্থল মধ্যপ্রাচ্যের একসময়ের সমৃদ্ধশালী দেশ ইরাক এখন প্রায় 2 যুগের গৃহযুদ্ধের ভারে জর্জরিত। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আক্রমণ এবং পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলার ফলাফল হিসেবেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধের মূল কারণ ছিল দেশের শাসন ব্যবস্থা, জাতিগত এবং ধর্মীয় বিভেদ এবং বিদেশি শক্তির প্রভাব। ইরাকের পরিস্থিতি আজও রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সংঘাতের মধ্য দিয়েই অতিবাহিত হচ্ছে। চলমান গাজা ও লেবাননের যুদ্ধ এই পরিস্থিতিকে আরও জটিলতর করেছে। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইরাক আক্রমণ করে এবং সাদ্দাম হোসেনকে উৎখাত করে। সাদ্দামের পতনের পর এক নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে ইরাকের রাজনীতি তখন থেকেই বড় ধরনের অস্থিরতায় পড়ে যায়। নতুন সরকার গঠন, জাতিগত এবং ধর্মীয় শ্রেণীবিভাগের সমন্বয় এবং বিদেশি শক্তির প্রভাব ছিল এই সংকটের মূল কারণ। ইরাকের শিয়া, সুন্নি এবং কুর্দি সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিকভাবেই বিভেদ ছিল, যা সাদ্দাম হোসেনের শাসনামলে আরও প্রকট হয়েছিল। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। শিয়া ও কুর্দি সম্প্রদায় অনেক সময় নিজেদেরকে সুন্নি মুসলিম শাসকদের অধীনে নিপীড়িত বলে মনে করত। যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পর এই বিভেদের রেখা আরও স্পষ্ট হয়ে ওঠে, কারণ এই সম্প্রদায়গুলোর প্রতিটি নিজস্ব রাজনৈতিক ও সামরিক শক্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করে। 2006 থেকে 2009 পর্যন্ত ইরাকের গৃহযুদ্ধ এক বিশেষ রূপ নেয়। শিয়া এবং সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এক ভীষণ সহিংসতা শুরু হয়, যেখানে হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়। ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো একে অপরকে দমন করতে যুদ্ধ করছিল এবং অনেক সময় এই সংঘর্ষগুলো বিদেশি শক্তির, বিশেষত ইরান ও আমেরিকার হস্তক্ষেপের কারণে আরও তীব্র হয়ে উঠেছিল। ঠিক এই সময়ে সুযোগ বুঝে ইরাকে ISIS বা ইসলামিক স্টেটের উত্থান ঘটে। IS ইরাকে দ্রুত বিস্তার লাভ করে এবং শিয়া এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীকে আক্রমণের টার্গেট করে। ISIS এর দ্বারা সৃষ্ট বিশৃঙ্খলাও গৃহযুদ্ধের নতুন এক পর্ব হিসেবে তখন দৃশ্যপটে চলে আসে। তখন ইরাকের অস্থিরতা বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করে। ইরাকের গৃহযুদ্ধের পরবর্তী ফলাফল এবং তার দীর্ঘস্থায়ী প্রভাব এখনও স্পষ্ট। দেশের রাজনীতি এখনও অস্থিতিশীল এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও মিলিশিয়া, যেমন শিয়া মিলিশিয়া, সুন্নি বিদ্রোহী গোষ্ঠী এবং অন্যান্য আরও কিছু প্রতিরোধ গোষ্ঠী দেশটিকে অস্থিতিশীল অবস্থায় রেখেছে। এই গোষ্ঠীগুলোর মধ্যে দলাদলি ও সহিংসতা এখনও চলছে। এখন ইরাকের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। ইরাকের শাসক দলগুলো ও রাজনৈতিক নেতারা এখনো পর্যন্ত 2003 সালে শুরু হওয়া আক্রমণ ও তার পরবর্তী সময়ে তৈরি হওয়া রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতার দায় এড়াতে পারছে না। রাজনৈতিক শক্তির বিভাজন, দুর্নীতি এবং বিদেশি শক্তির অবিরাম হস্তক্ষেপ ইরাকের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এছাড়া ইরাকের সুন্নি সম্প্রদায়ের মধ্যে এক নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে তারা পৃথক সুন্নি অঞ্চল প্রতিষ্ঠার দাবি তুলেছে। নতুন এই চ্যালেঞ্জ ইরাকের গৃহযুদ্ধের সম্ভাবনা আরও বৃদ্ধি করেছে, কারণ এটি নতুন একটি জাতিগত সংঘাতের দিকে ইঙ্গিত করতে পারে। এরই মধ্যে শুধু ইরাক নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের সহিংসতা ও উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মধ্যপ্রাচ্য সংকট এখন আর গাজা, হামাস নির্মূল, জিম্মি মুক্তি অথবা হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন করার মধ্যে সীমাবদ্ধ নেই। নিরাপত্তা পরিষদের রেজলিউশন 1701 এবং লেবানন ও দখলদার ইসরায়েলের মধ্যে সীমান্ত নির্ধারণের সাথে সম্পর্কিত ধারাগুলো এখন আর বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। ইসরায়েল একগুচ্ছ শর্তারোপ করেছে। এর মধ্যে আছে হিজবুল্লাহর আত্মসমর্পণ, লেবাননের আকাশসীমায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমানগুলোর অনুপ্রবেশ এবং লেবাননের দেশটির রাজনৈতিক প্রক্রিয়া পুনর্গঠন। কিন্তু লেবাননে জাতিগোষ্ঠীগত বিভাজন অত্যন্ত প্রকট। তাই যদি এখানে ইসরায়েলের পরামর্শ মোতাবেক কোনো সমাধান করার কথা ভাবা হয়, তাহলে গোটা অঞ্চলেই সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়বে।
ইরাকও জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওপরই যেন বসে আছে। সম্প্রতি অতীতের ক্ষতগুলো এখনো নিরাময় হয়নি এবং কর্তৃত্ববাদী শাসক দলগুলোর শাসনের প্রভাবও আজও অব্যাহত রয়েছে। একটি সময়ে ইরাক ছিল মধ্যপ্রাচ্যের গতিপথ নির্ধারক দেশ। ইরাক যেই পদক্ষেপ নিত তারই প্রভাব পুরো অঞ্চলে পড়ত। এর শুরু হয়েছিল 1990 সালে, যখন ইরাকের তৎকালীন সরকার প্রতিবেশী আরব দেশ কুয়েতে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। অথচ সেই সময়ে কুয়েতে অভিযান পরিচালনা ইরাক বা গোটা অঞ্চলের স্বার্থের বিচারে খুব বেশি প্রয়োজনীয় ছিল না। 2003 সালে আমেরিকার আক্রমণের পর ইরাকি শাসক দলগুলো একটি রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ফলে অতীতের ভুলগুলো আর কাটিয়ে ওঠা যায়নি। এই ব্যর্থতার ক্ষত এখনো স্পষ্ট। গত বৃহস্পতিবার ইরাকি পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়া মাহমুদ আল মাশহাদানি এক বক্তব্যে স্বীকার করেছেন যে ইরাকের রাজনৈতিক দলগুলো বিনাশকারক নির্মাণকারী নয়। একজন এমন ব্যক্তির কাছ থেকে এই স্বীকারোক্তিটি এলো যিনি আমেরিকার ইরাক আগ্রাসনের পর একদম শুরু থেকেই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। মূলত ওই রাজনৈতিক প্রক্রিয়াটি এমন সব রাজনৈতিক দল এবং ব্যক্তিদের সুপারিশক্রমে বাস্তবায়ন করা হয়েছিল যারা সাদ্দাম হোসেনের আমলে ইরাকের বাইরে, বিশেষ করে ইরানে বা সিরিয়ায় নির্বাসিত জীবন কাটিয়েছিল। এছাড়াও এই দলগুলো এবং এই ব্যক্তিরা আঞ্চলিক পরাশক্তিগুলোর হাতিয়ার হিসেবে কাজ করেছিল। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ইরান এবং পরবর্তী সময়ে অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক শাসকরা এই হাতিয়ারদের মাধ্যমেই ইরাকের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। এর ফলে ইরাক এখন অঞ্চলের সবচেয়ে ব্যর্থ দেশগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এই বছরও ইরাক শীর্ষস্থান বজায় রেখেছে। দখলদারের ওপর ইরাকের যে রাজনৈতিক দল বা গোষ্ঠীগুলো চড়াও হতে চেয়েছিল, কার্যত তারা ইরাকে নিজেদের প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এবং তারা অতীতের সমস্যাগুলিকে সমাধান করতে ব্যর্থ হয়েছে। বরং তারা দেশটিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এবং 2006 থেকে 2009 পর্যন্ত দেশটিকে গৃহযুদ্ধে ঠেলে দিয়েছিল। এই দলগুলো ইরাক এবং তার জনগণের কাছে একটি সময়ে অপরিচিত ছিল, যদিও তারা সর্বশেষ 20 বছরের বেশি সময় ইরাকে রাজনৈতিক ভূমিকা পালন করছে। তবে এখনও পর্যন্ত তাদের সেই গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। ইরাকের অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি আঞ্চলিক সমীকরণের হিসেব নিকেশের পরিবর্তনও ইরাক এবং তার ভবিষ্যতের উপর ভারী ছায়া ফেলেছে। মনে হচ্ছে ইরাক এবার ইসরায়েল এবং আমেরিকার লক্ষ্য তালিকায় থাকবে, কারণ ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্র চাইবে এই সুযোগে যাতে ইরাকে কর্মরত ইরানের প্রতিরোধ অক্ষের অংশ মিলিশিয়াদের নির্মূল করা যায়। গোয়েন্দা সূত্রগুলো অবশ্য বিশ্বাস করে যে এই গোষ্ঠীগুলো ইসরায়েলি আক্রমণের প্রতি উত্তরে একটি অনুরূপ আক্রমণ করবে, আর তা ইরাক থেকে শুরু হবে। এর মানে হলো, যদি তা ঘটে তবে ইরাকও একটি ইসরায়েলি প্রতিক্রিয়ার সাক্ষী হতে পারে, যা দেশটিকে নতুন এক বিশৃঙ্খলার মধ্যে টেনে নিয়ে যেতে পারে। এই বিশৃঙ্খলার জেরে যদি ইরানপন্থী মিলিশিয়ারা দুর্বল হয়ে যায় এবং ইরাকি সরকার মার্কিনী চাপে এই গোষ্ঠীগুলোকে অপরাধী হিসেবে গণ্য করতে বাধ্য হয়, তাহলে ইরাক আগামী দিনে নতুন করে সংঘাতের নতুন ক্ষেত্রে পরিণত হতে পারে। তখন অন্যান্য রাজনৈতিক দল ও গ্রুপগুলো এই আঞ্চলিক খেলার অংশ হয়ে যাবে। ইরাকি ইসলামিক পার্টির সাবেক মহাসচিব মহসেন আব্দুল হামিদ তার সদ্য প্রকাশিত স্মৃতিকথা দ্য লাস্ট ওয়ার্ল্ডে উল্লেখ করেছেন যে 2003 সালে আমেরিকার আক্রমণের পর দুটি কার্যকর প্রয়াস ছিল। এগুলো হলো শিয়া এবং কুর্দি। সুন্নিদের জন্য কোনো প্রকল্প ছিল না। মার্কিনিরা 20 বছরেরও বেশি সময় আগে তৎকালীন প্রেক্ষাপটে এই পরিকল্পনা করেছিল। কিন্তু বর্তমানে এমন সুন্নি রাজনৈতিক দলগুলো রয়েছে যাদের অর্থনৈতিক ও মিডিয়া শক্তি, আন্তর্জাতিক ও আঞ্চলিক সম্পর্ক রয়েছে।
এটা সত্য যে আজকাল তারা শুধুমাত্র রাজনৈতিক দৃশ্যের একটি পরিপূরক হিসেবে গণ্য হয়, তবে এই দলগুলোরও নিজেদের লক্ষ্য রয়েছে এবং তারা অপেক্ষা করছে এমন একটি মুহূর্তের জন্য যখন তারা নিজেদের চূড়ান্ত পদক্ষেপটি নিতে পারবে। তাছাড়া সম্প্রতি যেহেতু সুন্নিদের জন্য একটি অঞ্চল দাবি করার লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠছে, তাই বড় ধরনের পরিবর্তনেরও আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে। অতএব বলা যায় যে আরেকটি গৃহযুদ্ধের রেসিপি প্রস্তুত। ইরাক থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের একটি ডেডলাইন আছে, হয়তো তাকে পিছিয়ে দেওয়ার জন্যই এই গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। আগামী দিনের এই পরিবর্তনটি হতে পারে গৃহযুদ্ধ কিংবা ইরাকের সামগ্রিক পুনর্গঠন, যা আর দেশটির জাতীয় স্বার্থের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে হবে না, বরং হবে আমেরিকা ইসরায়েলি স্বার্থের ভিত্তিতে। মূলত ইরাকের গৃহযুদ্ধ কেবল একটি অভ্যন্তরীণ সংঘাত নয়, বরং এটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তির সংঘর্ষেরও অনিবার্য পরিণতি। ইরাকের ভবিষ্যৎ নির্ভর করবে তার রাজনৈতিক প্রক্রিয়া, সংবিধান এবং রাজনৈতিক দলগুলোর মাঝে একটি কার্যকর সমঝোতা প্রতিষ্ঠার উপর। তবে এখনো পর্যন্ত যে পরিমাণ ধর্মীয়, জাতিগত ও রাজনৈতিক বিভাজন ইরাকের মধ্যে রয়েছে, তা দেশটির জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি ইরাক একটি নতুন গৃহযুদ্ধ শুরু হয়, তাহলে তা শুধু দেশটির জন্যই বিপজ্জনক হবে না, বরং গোটা অঞ্চলেও নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।